চীনের মহাপ্রাচীর ইতিহাসের আড়ালে লুকানো এক ভয়ঙ্কর সত্য, যা অনেকেরই অজানা। বন্ধুরা, আজ আমি মোট 9টি অংশে ভাগ করে এর সম্পূর্ণ ইতিহাস তুলে ধরব আপনাদের কাছে। ধৈর্য নিয়ে শুনবেন, আর গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরিচিত ভুল ধারণা। চীনের মহাপ্রাচীর, অনেকে মনে করেন এটি একটানা একটি দেওয়াল, একজন সম্রাট একবারে তৈরি করেছিলেন, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। চীনের মহাপ্রাচীর কোনো একক দেওয়াল নয়, এটি হাজার হাজার আলাদা আলাদা দেওয়াল, দুর্গ, টাওয়ার ও পাহাড়ি প্রাকৃতিক প্রতিবন্ধকের সমষ্টি, যা গড়ে উঠেছে প্রায় 2000 বছরেরও বেশি সময়। এই ডকুমেন্টারিতে আমরা দেখব কিভাবে এটি তৈরি হলো, কারা এটি বানালো, কেন বহু অংশ ইচ্ছাকৃতভাবে পরিত্যক্ত রাখা হয়েছিল, এবং কেন মহাপ্রাচীর শুধু যুদ্ধ নয়, মানুষের জীবন, কষ্ট ও রাজনীতির গল্প বলে। মহাপ্রাচীরের জন্ম খ্রিস্টপূর্ব 7ম শতাব্দীতে। চীন তখন একক রাষ্ট্র ছিল না, ছিল বহু ছোট ছোট রাজ্যে বিভক্ত, যারা নিজেদের সুরক্ষার জন্য মাটির দেওয়াল ও কাঠের প্রাচীর নির্মাণ করত। এই প্রাথমিক দেওয়ালগুলো আজকের মহাপ্রাচীরের আদি পূর্বসূরি। খ্রিস্টপূর্ব 221 সালে চীন শি হুয়াং চীনকে একত্রিত করেন। তিনি বুঝতে পারেন উত্তরের যাযাবর হুন ও শিয়ংনুদের আক্রমণ ঠেকাতে বিচ্ছিন্ন দেওয়াল যথেষ্ট নয়, তাই পুরনো দেওয়ালগুলোকে যুক্ত করে একটি বিশাল প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার নির্দেশ দেন। এটাই ছিল মহাপ্রাচীরের প্রথম বৃহৎ রূপ। নির্মাণের ভয়ঙ্কর বাস্তবতা। মহাপ্রাচীর নির্মাণ কোনো আনন্দ বা গৌরবময় কাজ ছিল না, যাদের জন্য এটি তৈরি হয়েছিল। কাজে নিয়োজিত ছিল কৃষক, যুদ্ধবন্দী, অপরাধী এবং জোরপূর্বক শ্রমে বাধ্য করা অসহায় সাধারণ মানুষ, যারা অনেকেই আর কখনো ঘরে ফেরেনি। এই মহাপ্রাচীরই শেষ ঠিকানা ছিল। ইতিহাসবিদদের মতে লক্ষাধিক মানুষ নির্মাণকালে প্রাণ হারিয়েছিল। একটি কম পরিচিত সত্য হল, মৃতদেহগুলো অনেক সময় দেওয়ালের ভিতরেই কবর দেওয়া হতো। এই কারণেই মহাপ্রাচীরকে কখনো কখনো বলা হয় দ্য লংগেস্ট সিমেট্রি অন আর্থ। প্রযুক্তি যা যুগের চেয়ে এগিয়ে ছিল। মহাপ্রাচীর শুধু দৈর্ঘ্যের জন্য বিখ্যাত নয়, এর নির্মাণ প্রযুক্তিও ছিল বিস্ময়কর, বিশেষ করে মিং রাজবংশের সময়। তারা ব্যবহার করেছিল চুন, বালি এবং এক অদ্ভুত উপাদান, স্টিকি রাইস। হ্যাঁ, আঠালো চাল। চালের স্টার্চ চুনের সাথে মিশে এমন এক শক্ত মর্টার তৈরি করেছিল, যা আজও আধুনিক সিমেন্টের মতো দৃঢ়, মজবুত, এবং এই কারণেই দেওয়ালের কিছু অংশ আজও ভূমিকম্প ও সময়ের আঘাত সহ্য করে দাঁড়িয়ে আছে। দেয়াল নয়, একটি গোয়েন্দা নেটওয়ার্ক। মহাপ্রাচীর শুধু প্রতিরক্ষা দেয়াল ছিল না, এটি ছিল একটি বিশাল সামরিক যোগাযোগ ব্যবস্থা। ওয়াচ টাওয়ারগুলো থেকে ধোঁয়া, আগুন, পতাকা ব্যবহার করে সংবাদ পাঠানো হতো। একটি ধোঁয়ার সংকেত 100 কিলোমিটার দূরে ঘন্টার মধ্যে পৌঁছে যেত। এটি ছিল প্রাচীন বিশ্বের সবচেয়ে কার্যকর আর্লি ওয়ার্নিং সিস্টেম। কেন দেওয়ালের কিছু অংশ ইচ্ছাকৃতভাবে দুর্বল? দেওয়ালের সব অংশ সমান শক্ত নয়। কিছু জায়গায় প্রাচীর ইচ্ছাকৃতভাবে সরু বা অপেক্ষাকৃত দুর্বল রাখা হয়েছিল, কারণ প্রাকৃতিক পাহাড়, মরুভূমি নিজেই সেখানে প্রতিরক্ষা দিত। দেওয়াল সেখানে ছিল দিক নির্দেশক ও নজরদারির জন্য, যুদ্ধের জন্য নয়। মহাপ্রাচীর কি কাজে এসেছিল? একটি প্রশ্ন প্রায়ই ওঠে, মহাপ্রাচীর কি আসলেই আক্রমণ ঠেকাতে পেরেছিল? উত্তর, আংশিকভাবে পেরেছিল। এটি আক্রমণ সম্পূর্ণ থামাতে পারেনি, কিন্তু আক্রমণ ধীর করেছিল, সরবরাহ কঠিন করেছিল এবং সময় কিনে দিয়েছিল। সবচেয়ে বড় কথা, এটি ছিল শক্তির এক মহাপ্রতীক। পরিত্যক্ত হবার গল্প। চিং রাজবংশের সময় উত্তরের হুমকি কমে যায়, ফলে মহাপ্রাচীর সামরিক গুরুত্ব হারায়। অনেক অংশ পরিত্যক্ত হয়। গ্রামবাসীরা নিজেদের ঘর বানাতে দেওয়ালের ইট খুলে নেয়। এই অবহেলার ফলেই আজ বহু অংশ হারিয়ে গেছে। আজকের মহাপ্রাচীর। আজ মহাপ্রাচীর শুধু চীনের নয়, সমগ্র মানবজাতির ঐতিহ্য। এটি যুদ্ধের গল্প বলে, কিন্তু তার চেয়েও বেশি বলে মানুষের শ্রম, ত্যাগ, ভুল এবং টিকে থাকার ইতিহাস। মহাপ্রাচীর আমাদের শেখায়, সব বড় বড় স্থাপনা শুধু গৌরবের নয়, কিছু নীরব কষ্টেরও সাক্ষীও, যা চিরকাল অজানাই থেকে যায়। আল্লাহ হাফেজ।